28 জুন সীমিত, পহেলা জুলাই থেকে সর্বাত্মক লকডাউন, করোনায় মৃত্যু ছাড়ালো 14,000। অনলাইন ক্লাসের প্রস্তুতি নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রয়োজনে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন। তারেককে চুপ থাকতে বলে ছাত্রদলের রোষের মুখে ডাক্তার জাফরুল্লাহ, সভাস্থলে বাকবিতণ্ডা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি আশরাফ সাবিরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা সংক্রমণ রোধে 28 জুন থেকে সীমিত ও পহেলা জুলাই থেকে সর্বাত্মক লকডাউন দিতে যাচ্ছে সরকার। উচ্চ পর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সীমিত লকডাউনে গণপরিবহন বন্ধ হয়ে যাবে, তবে আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। কাল প্রজ্ঞাপন জারি করে বিস্তারিত জানানো হবে। এদিকে করোনায় 24 ঘন্টায় আরও 77 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 14,000। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 22.50%। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, লকডাউন নয়, টিকা নির্ভরশীল হতে চায় বাংলাদেশ। গোপালগঞ্জে টিকা উৎপাদনে কারখানা হবে বলেও জানান মন্ত্রী। আর কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে 25 লাখ ডোজ মডার্না টিকা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণ বাড়ছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। সীমান্ত এলাকা ছাড়িয়ে আশপাশের জেলায় ছড়িয়ে পড়েছে সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 77 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 14,053, শনাক্ত 4,334, মোট শনাক্ত 8,83,138, নতুন 3,295 জন সহ সুস্থতার সংখ্যা 8 লাখের বেশি। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 22.50%, মৃত্যু 1.59 এবং সুস্থতার হার কমে হয়েছে 90.68%। সপ্তাহ ব্যবধানে মৃত্যু বেড়েছে 48.61%, শনাক্ত বেড়েছে 49.15 এবং সুস্থতা বেড়েছে 28.45%। নমুনা পরীক্ষা বেড়েছে 18.60%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে 20 জন, খুলনা বিভাগে 19 ও ঢাকা বিভাগে 17 জন এবং রাজশাহী বিভাগে 9 জন। এদিকে মানিকগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভ্যাকসিন তৈরিতে সরকার আগ্রহী উল্লেখ করে মন্ত্রী জানান, গোপালগঞ্জে টিকা উৎপাদনে কারখানার পরিকল্পনা রয়েছে। লকডাউনের মাধ্যমে মানুষের ক্ষতি হয়, দেশের অর্থনীতির ক্ষতি হয়, বিরাট ক্ষতি হয়ে যায়। কাজে এটা আমাদের কাম্য নয়, কিন্তু মানুষের জীবন রক্ষার্থে করোনাকে নিয়ন্ত্রণ করার জন্য লকডাউন আমাদের দিতে হচ্ছে। ভ্যাকসিন তৈরির বিষয়টি আমরা খুবই আগ্রহের সাথে গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীও এই বিষয়ে খুবই আন্তরিক, আমাদেরকে নির্দেশনা দিয়েছে ভ্যাকসিন এখানে তৈরি করার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য। টিকা সরবরাহে বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে 25 লাখ ডোজ মডার্নার করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার টুইটে এ তথ্য জানিয়েছেন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সরকারের সিদ্ধান্ত মেনে চলা এবং সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের কারো কারো স্বাস্থ্যবিধি না মেনে একগুঁয়েমি এবং অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। এ অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে। সামান্য অবহেলায় জীবন হতে পারে বিপন্ন। মানুষের জীবনের সুরক্ষায় সরকারের নেওয়া সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালনে আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। করোনা পরিস্থিতিতে শীঘ্রই প্রথম বর্ষ থেকে অনলাইনে ক্লাস শুরুর প্রস্তুতি নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই উদ্যোগে শিক্ষার্থী পর্যায়ে ডিভাইস ও ডাটার সক্ষমতা যাচাই বাছাই ও বাস্তবায়নের কৌশল প্রণয়ন চলছে। এসব পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি আরও জানান, চলমান অন্যান্য শিক্ষাবর্ষের পরীক্ষাগুলো সরাসরি কিংবা অনলাইনে নেওয়া হবে কিনা এবং প্রয়োজনে পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে কাজ করছে গঠিত কমিটি। শিক্ষার্থীদের মাঝে যাতে হতাশা কাজ না করে এজন্য এরই মধ্যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই অনলাইনে সামগ্রিক ভর্তি ব্যবস্থাপনা যদি সম্পন্ন করতে পারি, তাহলে আমরা নতুন শিক্ষার্থীদেরকে দিয়ে অনলাইনে ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু করতে চাচ্ছি। শিক্ষকদের বেতন দিবেন না সেই সব কলেজের অধিভুক্তি আমরা বাতিল করতে বাধ্য হব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই বিপুল বেতন ব্যয়ভার বহন করা এটি সম্ভব না। সুতরাং কলেজকে বেতন দিতে হবে এই শর্তে, যেহেতু এই আইনের আওতায় যেহেতু অনার্স খোলা হয়েছে, বেতন না দিলে অধিভুক্তি বাতিল হবে এই মর্মে আমরা ইতিমধ্যে একটি পত্র দিয়েছি। তারেক 2 বছর চুপচাপ থাকো, বিলেতে লেখাপড়ায় যুক্ত হও, এই বক্তব্য দিয়ে ছাত্রদল কর্মীদের তোপের মুখে পড়লেন বিএনপি ঘনিষ্ঠ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বেশ কিছুক্ষণ জাফরুল্লাহ চৌধুরীর সাথে তাদের বাকবিতণ্ডাও হয়। এক পর্যায়ে তিনি বলেন বিএনপির ভালোর জন্যই তিনি এসব কথা বলেছেন। রিয়াদ সুমনের রিপোর্ট। এভাবেই বক্তব্যের মাঝপথে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েন বিএনপির ঘনিষ্ঠ বলে পরিচিত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমি বারে বারে বলেছি তারে 2 বছর চুপচাপ বসে থাকে, পারো তো বিলেতে লেখাপড়াতে যুক্ত হয়ে যাও। জাতীয় প্রেস ক্লাবে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনার আয়োজন করে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ। আপনাদের ভালোই বুঝেন না আপনারা। বক্তৃতার এক পর্যায়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের সমালোচনা করেন ডাক্তার জাফরুল্লাহ। আজকে বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহর ওহী দিয়ে। সে ওহী লন্ডন থেকে দেশে আসে ইনারা এক একজন। আজকে আরো একটা জিনিস হয়তো আমরা লক্ষ্য করেছি, সাম্প্রতিক নির্বাচনে দাঁড়াবার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএনপি নেতাদেরও সমালোচনা করেন বিএনপির এই পরামর্শক। বিএনপি তো আসারই ইচ্ছা নেই, বিএনপিকে ক্ষমতায় আসতে হবে এইটাতে একটা ইচ্ছা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। আলোচনায় বিএনপি ঘরানার কয়েকজন বুদ্ধিজীবী সহ সমমনা দলের শীর্ষ নেতারাও অংশ নেন। পরিবর্তন আনবো সেই জিনিসগুলি নিয়ে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ধানমন্ডি ও টুঙ্গিপাড়ায় জাতির পিতার প্রতি নতুন সেনা প্রধানের শ্রদ্ধা, স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণ। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। মাদক চোরাচালান বন্ধে ভারত মিয়ানমারের সাথে চুক্তি হয়েছে। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মাদক পাচার বন্ধ করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতীয় মাদক বিরোধী দিবস উপলক্ষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনলাইন আলোচনায় তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান মন্ত্রী। অবৈধ মাদক পাচার রোধে আমাদের প্রতিবেশী দেশ ভারত মায়ানমার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি আমরা করেছি এবং চুক্তি অনুযায়ী উক্ত দুই দেশের সাথে আমরা নিয়মিত বৈঠক করছি। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা সমূহের সাথে আমরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। কোনোভাবেই থামানো যাচ্ছে না মাদকের বিস্তার। মরণ নেশা, ইয়াবার পাশাপাশি আইসের মতো নতুন নতুন নেশাদ্রব্য আনছে মাদক কারবারিরা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা কালেও বাড়ছে মাদকাসক্তের হার। শুধু অভিযান চালিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে অভিভাবক ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান তাদের। মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী দিবসে বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। হেরোইন, কোকেন, আফিম, ইয়াবা সহ বিভিন্ন মাদক আসছে চোরাই পথে। আইসের মতো নতুন নতুন মাদকও আনছে কারবারিরা। মাদকের সর্বনাশা পথে পা বাড়িয়ে ধ্বংস হচ্ছে লাখ লাখ তরুণ যুবক। আসক্ত হয়েছে নতুন নতুন নেশায়।
বেসরকারি গবেষণা সংস্থা মানুষ বলছে গ্যাং কালচার সহ ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, খুনের মতো জঘন্য অপরাধের পেছনের কারণ মাদক। করোনাকালে মাদকের বিস্তার বেড়েছে। সচেতনতায় জনপ্রতিনিধিদের ভূমিকা রাখার আহ্বান সংগঠনটির। জনপ্রতিনিধি মাদক বিরোধী অভিযানের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এবং আমরা আগামীকালতে আমাদের এলাকায় কাউকে মাদক গ্রহণ করতে দেব না বা কেউ মাদকের ব্যবসা করতে পারবে না। তাহলে কিন্তু সেটা 50 থেকে 70 ভাগ কমে যাবে। সকল মন্ত্রণালয় কিন্তু এক মঞ্চে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, তাইলে কিন্তু মাদক দমন হবে। অভিযানে ধরাও পড়ছে মাদক চোরা কারবারিরা, তারপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাদক সমাজ থেকে দূর করার জন্য শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী কাজ করলে হবে না, পাশাপাশি আমাদের পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় উপাসনালয় যারা আছেন সবাইকে সামগ্রিকভাবে এই মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য বলছে 2009 থেকে 21 এক যুগে বিভিন্ন সংস্থার হাতে 11 লাখ মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হয়েছে। মামলা হয়েছে 83 লাখের উপরে। প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার কথা জানালেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। একটা প্রকল্প নেওয়া হয়েছে, সেখানে আমরা ডিজিটালাইজেশন এবং ক্যাপাসিটি বিল্ডিং এটসেট্রা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উন্নত মানের প্রযুক্তি যাতে আমরা প্রয়োগ করতে পারি সেই মেশিনপত্র কেনার জন্য সেখানে ব্যবস্থা রাখা হয়েছে। কাউকে ছাড় দেওয়ার বিষয় না, আমার আইনের যেটা আছে যে এই আইন আওতায় পড়বে আইনের আওতায় নেওয়া হবে। মাদক নির্মূলে কঠোর হওয়ার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচির পথেও হাঁটতে চায় অধিদপ্তর। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এ সময় গার্ড অফ অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল। পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান নতুন সেনা প্রধান। সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান 17তম সেনা প্রধান SM শফিউদ্দিন আহমেদ। সামরিক আনুষ্ঠানিকতায় অংশ নেন সামরিক বাহিনীর একটি চৌকস দল। রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে মন্তব্য বইয়ে অনুভূতি প্রকাশ করেন সেনা প্রধান। সে সময় তার পরিবারের সদস্য, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন তিনি। সাংবাদিকদের জানান এ দায়িত্ব সম্মানের এবং সৌভাগ্যের। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পারা এই সেনাপ্রধান হিসেবে এটাও আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ। শ্রদ্ধা জানান মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি। শহীদদের স্মরণে পালন করেন 1 মিনিট নীরবতা। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখান থেকে নতুন সেনাপ্রধান যান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ফুলেল শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর সমাধিসৌধে। দোয়া করা হয় 75-এর 15ই আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায়। স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে। বঙ্গবন্ধু ভবন পরিদর্শন শেষে ঢাকায় ফিরে আসেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবার খেলার খবর। সাবেক শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাত আর দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে নিজেদের কোচিং প্যানেলে পাচ্ছে বাংলাদেশ দল। এছাড়া জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। এক বিবৃতিতে দুজনের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হেরাত ও প্রিন্স দুজনেই দলের সঙ্গে যোগ দেবেন জিম্বাবুয়ে সফর থেকে। তবে দুজনের চুক্তির মেয়াদ ভিন্ন। হেরাতের সঙ্গে চুক্তিটা আপাতত হচ্ছে এ বছরের শেষ দিকে টি-20 বিশ্বকাপ পর্যন্ত, আর প্রিন্সের সঙ্গে বিসিবি চুক্তি হবে শুধু এই জিম্বাবুয়ে সফর পর্যন্ত। এদিকে গত বুধবার জিম্বাবুয়ে সফরে 17 জনের দল ঘোষণা করা হয়। আজ সে দলে অন্তর্ভুক্ত করা হলো মাহমুদুল্লাহকে। 29 জুন বাংলাদেশ টেস্ট দল উড়াল দেবে জিম্বাবুয়ের উদ্দেশ্যে।
আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 28 জুন সীমিত, 1 জুলাই থেকে সর্বাত্মক লকডাউন, করোনায় মৃত্যু ছাড়ালো 14,000। অনলাইন ক্লাসের প্রস্তুতি নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রয়োজনে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন। তারেককে চুপ থাকতে বলে ছাত্রদলের রোষের মুখে ডাক্তার জাফরুল্লাহ, সভাস্থলে বাকবিতণ্ডা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।